আমাদের রুমের ভিডিও একটা ভালো করে দিনের বেলা দেখানো হয়নি। আমাদের শ্রীনগরের যে হোমস্টে সেই হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই। রুম নাম্বার 401। ঘরে ঢুকেই এদিকে ওয়ার্ড্রোব, এখানে একটা ড্রেসিং টেবিল। সমস্যাটা একটাই, এখানে লাইট নেই, ফল সিলিং করা উপরটা পুরোটাই। বেড সাইড টেবিল, ঘরটা একটু নোংরা হয়ে রয়েছে কেননা আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি। বেডটা বেশ বড়, এসি একটু বেশি, টিভি, ফ্যান, অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে, আমাদের মালপত্র গোছানো রয়েছে এখানে, টেবিল, চেয়ার। এই দিকের জানলাটা তো খুব সুন্দর, এদিকেও রয়েছে আর কি, সুন্দর সানলাইট আসছে। ঘরটা বেশ বড়ই আছে, অনেকটাই জায়গা। টয়লেটটা দেখিয়ে দিই। ঘর অনুপাতে টয়লেটটা একটু ছোট। এখানে মিরর রয়েছে, বাকেটটা রয়েছে, ইস্টার্ন স্টাইল কমোড, গিজার রয়েছে, এক্সস্ট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে অনেকগুলো। এটা সেলফ একটা, জানলার এখানে হয়ে গেছে। মিররটা বেশ বড়, ফিটিংস গুলো বেশ ভালো, জাগুয়ারের ফিটিংস লাগানো আছে সব। গুড মর্নিং। আজকে এপ্রিল মাসের 1 তারিখ। আমরা শ্রীনগর থেকে আজকে চেক আউট করে চলে যাব হচ্ছে পেহেলগাঁও। এখন প্রায় 10:30 বাজে। এক্ষুনি আমরা বেরোবো এখান থেকে। আমরা 10:30টায় বেরোলেও পৌঁছাতে মনে হচ্ছে বিকেল সন্ধে হয়ে যাবে, তার কারণ রাস্তায় অনেকগুলো সাইট সিইংও রয়েছে। আমাদের সবার সাথে আমাদের হোমস্টে দিদি, আমাদের খুব ভালো ব্যবহার পেয়েছি, খুব যত্ন করে আমরা কাটিয়েছি। হোমস্টেতে খুব ভালো কাটালাম, এখানে সবার সাথে খুব ভালো ব্যবহার পেয়েছি। মানে আমরা 5টা দিন এখানে ছিলাম, মানে 5 নাইটস ছিলাম, ফলে একটা রিলেশনই তৈরি হয়ে গেছে। এখানে গিয়ে একটু বেশি দিন থাকলে সেখানে তো একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আমাদের প্রত্যেকবার ড্রাইভার যারা থাকে তাদের সাথেও আমাদের, সেই রাজস্থান গেছিলাম 2019-এ, সেই ড্রাইভারের সাথেও আমাদের এখনও যোগাযোগ আছে। এমনকি ও মাঝে মাঝে কলকাতা আসে, কলকাতায় এলেই ফোন করে। শিলংয়েও তাই, শিলংয়ের ড্রাইভার বা আমাদের হিমাচলের ড্রাইভারের সাথে তো এখনও মাঝে মাঝে ফোনে কথা হয়। আমার মেয়ের সাথে ফোনে কথা বলে। তো এক্ষুনি আমরা বেরোবো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। রেডি, মালপত্র এখন প্যাকিং করা হচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাব। এইটা আমাদের হোমস্টেটা, আমরা যে রুমটায় ছিলাম সেটা হচ্ছে এই যে উপরের রুমটা। এখানে পাশে একটা ব্যালকনি আছে, এখানে পাশে একটা বোর্ড লাগানো আছে, সেটা হচ্ছে যে আলী ইসরা বিজনেস হাব। সেটা হয়তো এখানে আগে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা হতো তাই জন্যে, কিন্তু এটা হচ্ছে ডানা গেস্ট হাউস। সকাল থেকে এত ব্যস্ততা থাকে, আমরা রোজ 7:30-8টায় বেরিয়ে যাই। মানে এই জায়গাটায় যখন এসে একটু দাঁড়ানোর সুযোগ পাই তখন হচ্ছে অন্ধকার হয়ে গেছে। তাই আজকে সকালবেলা বেরোনোর সময় এখানটায় দাঁড়িয়ে আমাদের গেস্ট হাউসের সামনে, ডানা রিসর্টের সামনে দাঁড়িয়ে আজকে ছবি তুললাম। বাচ্চারা খেলে বেড়াচ্ছে, এখানটায় জায়গাটা বেশ সুন্দর আর কি, ফাঁকা একটু জায়গা রয়েছে গাড়ির পার্কিং করার জন্য। আমাদের যে দুটো গাড়ি সেটা এখানে থাকে, আর একটা গাড়ি অন্য জায়গায় থাকে। একটা ছোটো স্লিপ রয়েছে বাচ্চাদের সময় কাটানোর জন্য। ये हमारे साथ मुस्तफ़ा है, हमरा बहुत अच्छी तरह से खातिरदारी किया। हम जो भी बोल रहे थे वो सब सुना, तुरंत ले आया, दौड़ के सीढ़ी से दौड़ के नीचे गया, दौड़ के ऊपर आया। आप लोग यहाँ पे रुकोगे तो ये मुस्तफ़ा मिल जाएगा, जो भी आपको चाहिए वो मुस्तफ़ा को बोलिएगा और तुरंत वो दौड़ के ले आएगा।
और ये तो सुरेंद्र जी है, आपको पता ही है। हाँ, मैंने पहले भी दिखाया है। हमारा टूर का सभी बंदोबस्त इन्होंने ही किया है। अगर टूर सक्सेसफुल होगा तो इन्हीं के बदौलत होगा। हो जाएगा। अब तो आप पहलगाम में जाओगे, वो बेस्ट लोकेशन। अच्छा, पहलगाम की मुझे मैं सोच रहा था, हो सकता है आप बोलोगे कि थोड़ा बाय बाय श्रीनगर। শ্রীনগর থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে পেহেলগাঁও। এখন আমরা এখান থেকে 90 কিলোমিটার, 90 কিলোমিটার ডিস্টেন্স। তো আমাদের রাস্তায় কয়েকটা জিনিস দেখার আছে। অবন্তিপুর যাব, ব্যাট ফ্যাক্টরি, স্যাফরন গার্ডেন, এইসব দেখে আমরা পৌঁছাবো হয়তো বিকেলবেলা, সন্ধ্যেবেলা পৌঁছাবো। তো শ্রীনগরে 5 রাত্রি ছিলাম আমরা, দুর্দান্ত কাটলো। আর একই জায়গাতে যেহেতু ছিলাম, ওই হোমস্টেতেও মানে বেশ সুন্দর আতিথেয়তা পেয়েছি, খুব ভালোই লেগেছে, ভালো কেটেছে। আর সোনমার্গ, গুলমার্গ, দুধপাত্রি, শ্রীনগর সাইট সিইং মানে চারটেই খুব ভালো হয়েছে। সোনমার্গের দিন তো ওয়েদার একটু মানে একটু মেঘলা মেঘলা ছিল, তাই জন্যে বেশ ঠান্ডা ছিল খুব বেশি। তারপরের দিন থেকে ওয়েদার খুব ভালো ছিল, তাই জন্যে বেশ চকচকে ওয়েদার পেয়েছি। বেশ ভালোই মজা হয়েছে। এবং মানে কাশ্মীরকে কেন যে ভূস্বর্গ বলে সেটা তো মানে কাশ্মীর না এলে বুঝতেই পারতাম না। ভাবতাম যে এতদিন সোনমার্গ, গুলমার্গ, হ্যাঁ এগুলো তো হ্যাঁ বরফ পড়ে, এই খুব সুন্দর চারিদিকে পাহাড় থাকবে, কিন্তু মানে চোখে না দেখলে সেটা আর কি বিশ্বাস করা যায় না, এত সুন্দর। আর টিউলিপ গার্ডেন, এটা তো টিউলিপের সময়। টিউলিপ গার্ডেনে মানে বেশ মানে ফুল ব্লুম হয়ে গেছে, এরকম অনেক ফুল রয়েছে, কিছু মানে বার্ডস অবস্থায় রয়েছে, সেগুলোও ফুটে যাবে কয়েকদিনের মধ্যে। 15-16 বা ম্যাক্সিমাম এপ্রিলের 20 তারিখ অবধি থাকে আর কি। এবার শ্রীনগরের পালা সাঙ্গ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আমাদের এই জম্মু কাশ্মীর সিরিজের সমস্ত ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন একটুখানি দেখবেন, প্লে লিস্ট করা রয়েছে। আগের পর্বের ভিডিওগুলো সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুকে আমি অনির্বাণ রায়, আমার ফেসবুক প্রোফাইল থেকেও আমি সমস্ত ভিডিওগুলো শেয়ার করি, সেখানেও দেখতে পারেন। চলে এসছি আমরা ড্রাই ফ্রুট মার্কেট। হলো কিষান কেসার, ভিলেজ কেসার, গ্রিন কেসার, জমিদার কেসার, কিং, সব কেসার কেসার। আমি কিন্তু আর নামছি না। হ্যাঁ যাও, তুমি এত কুড়ে কেন বলো তো? এই উঁচু আছে দেখো। দেখো কাওয়া, कावा पीने के लिए, बनाने के लिए, बनाने के लिए रोस्टेड काजू तक। ये क्या है? कावा कावा टी। टी। कितना काजू? 1000 का छोटा मिलेगा। छोटा छोटा। এটা তো বাড়িটা যেটা তো বেরিয়েছে সেটাই বললাম তো তাই। তাহলে যখন আমাদের शुगर है 4 कप एक टीस्पून डालना है, 5 मिनट बॉईल करना है। हाँ? डाल सकते हो, डाल सकते हो। कितना प्राइस है? ये 500 का है। इसमें 1 ग्राम केसर ऐड है। केसर है? इसमें 1 ग्राम केसर ऐड है। এটা কি? এখানে যেটা খাই সেটা हल्का सा इसको चबाओगे, वो डुप्लीकेट होता है।
फिर उसको पानी में डालो, दूध में डालो, डिजॉल्व हो जाएगा। जो ओरिजिनल केसर होता है वो हल्का सा बिटर होना चाहिए। हाँ मीटर फिर आप उसको पानी या दूध में डालो, हाँ वो 15 मिनट के बाद कलर छोड़ेगा, इसका कलर जिसका कलर चेंज होगा। उसको टेस्ट करो, मुझे दिखा सकते हैं वो, मुझे दिखा सकते हैं सर जो आपने लिया? আমি দাম দিয়ে দেবো। কাবা কেমন খাচ্ছ কাবা? এই কাবা খাচ্ছিস না? আরে সত্যি কাবা कौन सा वाला? আরেকটা খাওয়া না ওখানে রাখবি না। আমরা এখন এই পাম্পোরে ছিলাম ড্রাই ফ্রুট মার্কেট থেকে, NH44 এর ওপরেই ড্রাই ফ্রুট মার্কেট থেকে ওয়ালনাট আর কাবা কিনলাম। কাবা যদিও আমরা আগেই মানে কাশ্মীরে আসার আগে থেকেই অনলাইনে কিনেছিলাম, তখনই আমার কাবা খুব ভালো লেগেছিল। এখানে কাবাটা একটুখানি মিষ্টি মিষ্টি, যেটা জানলাম যে এখানে কাবাটা হয়ে যাওয়ার পরে মানে ফুটিয়ে ওই কাবাটিটা তৈরি হয়ে যাওয়ার পরে হচ্ছে তাতে মধু মেশাতে হয় অথবা গুড় মেশাতে হয়, তাই জন্য এখানে একটু টেস্টটা অন্যরকম লাগছিল। এখানে পর পর হচ্ছে সমস্ত ড্রাই ফ্রুটের মার্কেট, ভ্যালি কেসার, মাউন্টেন কেসার। আমরা যেটা কিনলাম সেটা হচ্ছে জমিনদার কেসার কিং, ঝিলাম কেসার কোম্পানি, মাদারল্যান্ড সরকার। আর কেসার তো আমরা আগেই কিনেছিলাম, যেদিনকে শ্রীনগর আসছিলাম সেদিনকেই কিনেছিলাম। মানে রাস্তা জুড়ে হচ্ছে কেসারের দোকান, রয়্যাল জমিনদার কেসার ম্যান, मार्केट। হ্যাঁ ফ্রুট বক্স, ট্রান্সমার্ট, জমিনদার জাফরান, स्टार केसर, केसर बाजार, केसर टाउन, सभी केसर ही केसर। এবার আমরা যাবো হচ্ছে ব্যাট ফ্যাক্টরি, যেখান থেকে সচিন তেন্ডুলকর ব্যাট কিনেছিল। এই কদিন আগে আমরা দেখেছিলাম, কয়েক মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সচিন তেন্ডুলকর পেহেলগাঁও বেড়াতে এসে ওখান থেকে ব্যাট কিনছিলেন। তো সেই ব্যাটের ফ্যাক্টরিতে আমরা এখন যাব। উইলো কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়, সেই উইলো গাছ কিন্তু এই কাশ্মীরেই হয়। না, উইলো বলে একটা গানও আছে টেইলর সুইফট। हाँ टेलर स्विफ्ट का गाना है উইলো নাম का। উইলো বলে একটা গান। উইলো গাছের কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়। দাদিন দাদা এলে দুটো ব্যাট তো নিতই এখান থেকে। अवंतीपुरा यहाँ से आरो 5 किलोमीटर लेफ्टे, त्राल, अनंतनाग, जम्मू। वो देख लो, वो आगे चली गई, इसको पता ही नहीं क्या होता। দেখো ওখানে দাঁড়িয়ে আছে। इनको बताया वो दूसरे में आ गए। ये कौन है, नईम भाई है या ये महीम आगे चले गया। ये मुँह है तो उसको भूल हो सकता है। कल शादी फिक्स हुआ ना? नहीं, वो तो मेरे पीछे पीछे आ रहा है। अच्छा अच्छा। আমরা যাচ্ছি এখন অবন্তিপুরা রুইন্স দেখতে। এই অবন্তি স্বামী টেম্পল হচ্ছে 9th সেঞ্চুরিতে তৈরি আর কি, তো অষ্টম মানে 9ম শতাব্দীতে তৈরি। আর এখানে বিষ্ণু আর শিবের মন্দির রয়েছে। উৎপলা ডাইনাস্টি, উৎপলা সাম্রাজ্যের এই মন্দিরটা তৈরি করা। এখন হচ্ছে এটা প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে মেনটেন করে। আমরা এখন যাচ্ছি অবন্তিপুরা অবন্তি স্বামী টেম্পল, যেখানে শিব আর বিষ্ণু পূজিত হন। ওয়েলকাম টু অবন্তিপুরা। ব্যাক হয়ে যাবে কিন্তু বস। হ্যাঁ
জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবস্থিত এই অবন্তিপোরা মন্দির একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মন্দির কমপ্লেক্সটি নবম শতকে কাশ্মীরের রাজা অবন্তী বর্মা নির্মাণ করেন, যিনি উৎপলা রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অবন্তিপোরা শহরের নামও তারই নামানুসারে রাখা হয়েছে। এখানে প্রধানত দুটি মন্দির রয়েছে, একটা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত, যা হলো অবন্তী স্বামী মন্দির, এবং অন্যটি শিব দেবতার উদ্দেশ্যে অবন্তেশ্বর মন্দির। মন্দিরগুলো প্রাচীন কাশ্মীরি স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন, যা চুনা পাথরের খোদাই ও শিল্পকর্মে ভরপুর। মুঘল ও পরবর্তীকালে মুসলিম শাসনকালে মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হলেও তাদের ভগ্নাবশেষ আজও ইতিহাস ও স্থাপত্যের প্রতি আগ্রহীদের আকর্ষণ করে। অবন্তিপোরা মন্দির কাশ্মীরের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের এক অমূল্য সাক্ষী। এটি পর্যটক এবং গবেষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ গন্তব্য। अच्छा लगा, कौन बात ज़्यादा अच्छा? আমরা দাঁড়িয়ে আছি এখন এমজে স্পোর্টস ব্যাট ফ্যাক্টরির সামনে। এখানে থেকে সচিন তেন্ডুলকার এসেছিলেন ব্যাট কিনতে। Beautiful shot. सचिन तेंदुलकर का बैट जिसने हाँ हाँ बना तो वीडियो इसका উইলো কাঠ, এই উইলো কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়। ক্রিকেট ব্যাট তৈরির জন্য প্রধানত দু ধরনের কাঠ ব্যবহার করা হয়, একটা ইংলিশ উইলো এবং আর একটা কাশ্মীরি উইলো।
এর মধ্যে কাশ্মীরি উইলো শুধুমাত্র ভারতেই নয়, বাংলাদেশ এবং পাকিস্তানেও কিন্তু কাশ্মীরি উইলো দিয়ে তৈরি ব্যাটই ব্যবহার করা হয়। ব্যাট তৈরির জন্য প্রথম কাজ হলো কাঠ সংগ্রহ করা এবং সেই কাঠকে শুকানো। তারপর কাঠ কেটে ব্যাটের প্রাথমিক আকৃতি দেওয়া হয়। এর পরের অংশে হাতে ধরা অংশ মানে যেটা হ্যান্ডেল হবে সেই হ্যান্ডেলে আটকানো হয় এবং তাতে রবার বসানো হয়। যে রাদা দিয়ে ব্যাট চাঁচা হয়, কেটে এটা কেটে এই জায়গাটাতে এইটা আঠা দিয়ে আটকানো হয়। তারপরে ব্যাটের শেপটাকে বানানো হয়। এইখানে হচ্ছে ব্যাটগুলো তৈরি হয়। এখানে পেছনে এদিকে দেখায়, এইদিকে হচ্ছে ওই যে পেছনে কাঠগুলো কেটে রাখা আছে, উইলো কাঠ। এরপরে এইখানে নানা রকম প্রসেসিংয়ের কাঠগুলো কাটা হচ্ছে, তারপরে জোড়া লাগানো হচ্ছে, এইদিকেও কাজ হচ্ছে। এরপরে ব্যাটে প্রয়োজনীয় মসৃণতা মানে ওই রেদা দিয়ে ঘষে, বিভিন্ন পালিশ দিয়ে ঘষে গ্রিপ আর লোগোও যোগ করা হয় এই পর্বে। এছাড়া ব্যাট শক্তি আর ভারসাম্য দেখে সেখানে বাজারজাত করা হয়, অর্থাৎ স্ট্রোক কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে সেই ব্যাটের দাম কিন্তু তৈরি হয়। তখনই এইগুলো ছবিগুলো তুলেছিল। ওই যে কাকিমাকে ডাকছে। কি বলছো? কাকিমাকে ডাকছে যে পুচকিটা। ওই যে পুলওয়ামাতে সেই আমাদের 44 জন হলো না, সেনাকে শহীদ হলো, সেই পুলওয়ামা, এটা হচ্ছে পুলওয়ামা ডিস্ট্রিক্ট আর কি, পুলওয়ামা ডিস্ট্রিক্ট। আর পুলওয়ামা শহর মানে যেটা শহরটা হচ্ছে এই রাইট সাইডে পড়ে। করা রয়েছে, প্লেন নামতে পারে এখানে। শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার এই রাস্তা এত সুন্দর এবং তার চারপাশে দূরে পাহাড়, সর্ষে ক্ষেত, গাছপালা, এমনকি রাস্তাঘাটও এত সুন্দর যে আপনার বারবার তাকিয়ে থাকতে ইচ্ছা করবে বাইরের দিকে। বাঁ দিকটা দেখলে মনে হবে ডান দিকটা মিস হয়ে গেল, ডান দিকে তাকালে মনে হবে বাঁ দিকটা মিস হয়ে গেল। লাঞ্চ করতে চলে এসেছি আমরা কাশ্মীর ভিলেজ আজ। इसके बगल में है एवरग्रीन रिसोर्ट। मटन सान टेम्पल, सूर्य मंदिर, मटन। আমরা এখন যে মার্তান্ড মন্দিরে এসেছি, মার্তান্ড সূর্য মন্দির, সেটা কিন্তু অনন্তনাগ জেলায় অবস্থিত এবং এখানে জায়গাটার নাম হচ্ছে মাটন। আগে
যেখানে মন্দিরটা ছিল সেই মন্দিরের মানে পুরনো যে মন্দির তার পাশে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে। আর মূল যে মার্তাণ্ড মন্দির মানে যেটা আদি মন্দির তা কিন্তু অষ্টম শতকে রাজা ললিতাদিত্য মুক্তাপিদ নির্মাণ করেন এবং এটা কাশ্মীরের সূর্য উপাসনার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। নতুন মন্দির নির্মাণের উদ্দেশ্য হল কাশ্মীরের হারিয়ে যাওয়া হিন্দু ঐতিহ্য ও স্থাপত্য পুনরুজ্জীবিত করা। এই প্রকল্প পর্যটন উন্নয়ন, ধর্মীয় উৎসাহ এবং সাংস্কৃতিক পরিচয় পুনঃস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এটা নিয়ে কিছু বিতর্কও রয়েছে, যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণ এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন ওঠে। তবুও যদি এটি ঐতিহ্য ও পরিবেশ রক্ষা করে বাস্তবায়িত হয় তবে নতুন মার্তাণ্ড সূর্য মন্দির কাশ্মীরের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর, পরিষ্কার জল, সেই জলে মাছ এবং এখানের যে জলটা আসছে সেই জল কিন্তু শেষনাগ, মানে আমরা অমরনাথ যাত্রার পথে যে শেষনাগ পড়ে সেই শেষনাগ থেকে কিন্তু এই জল আসছে। সেই জলই একটা জায়গাতে সঞ্চিত হওয়ার পরে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। জুতো খুলে যা, জুতো মাছ ছড়া এই কামি যাবি বেশি ধারে যেও না। অল্প অল্প করে দাও। এই কাছে কাছে দিন। এই দৃষ্টি দাদু ডাকছে। দাও ওইদিকে দে, ওইদিকে দে, পায়রা আসবে দে। এই মন্দির কমপ্লেক্সের মধ্যে মোট 6টি মন্দির রয়েছে। দুর্গা মন্দির, সূর্য মন্দির, প্রাচীন সূর্য মন্দির, শিব পার্বতী মন্দির, রাম দরবার এবং শ্রী গণেশ মন্দির। Sun Temple, Martand Sun Temple,
এইখানে যে আমার পেছনে যে ওয়াটার বডিটা, এটা কিন্তু শেষ নাগ, অমরনাথ থেকে জল আসছে। সেই জলটাই দেখাচ্ছি। এখানে নিচে আমরা যে মাছকে ছোলা দিচ্ছিলাম, খাবার দিচ্ছিলাম, সেগুলো সব এইখানে জলটা এসে এখানে স্টোর হচ্ছে, হয়ে ওপাশ দিয়ে আবার জলটা বেরিয়ে যাচ্ছে। সত্যি সত্যি মনে হচ্ছে আপেল। দাঁড়াও, এগুলো কি আপেলের ফুল? ফুল এসছে সব। আপেলের ফুল এসছে, এরপরে ফল হবে সেপ্টেম্বর অক্টোবরে। যে এটার নিচে যে এটা পড়ে যাবে এই ফুলটা, তার নিচ থেকে আপেলটা বেরোবে। ও আচ্ছা আচ্ছা। সবচেয়ে ডিলিশিয়াস। নেই নেই, না 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 আমি নেবো না, আমার ভয় লাগে। ये डरता है? नहीं, मेरे साथ और फोटो क्या। আরে এদিকে ঘোর, এদিকে ঘোর, আদর কর ওকে। তুই তো স্টিল ফটোর মতো দাঁড়িয়ে আছিস। कुछ नहीं करेगा, নড়বে তো পাটে। কি কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার উর্বর মাটিতে গড়ে ওঠা আপেল বাগানগুলোর জন্য। এখানে উৎপাদিত আপেল বিশ্বখ্যাত, বিশেষ করে রেড ডেলিশাস, অ্যাম্বাসাডার, গোল্ডেন ও কুলদান প্রজাতির আপেল। কাশ্মীরের শীতল জলবায়ু ও পর্বত ঘেরা পরিবেশ আপেল চাষের জন্য একেবারে আদর্শ। জম্মু ও কাশ্মীর রাজ্যে কৃষিভিত্তিক অর্থনীতির একটি বড় অংশ আপেল উৎপাদনের উপর নির্ভরশীল। লক্ষাধিক কৃষক পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত এবং প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার আপেল সারা ভারতে এবং বিদেশে রপ্তানি হয়। बाप रे, कितना बड़ा एरिया है। দেখ পাহাড়ের গায়ে ঝুলছে। অনন্তনাগ জেলায় আইসমুকাম অঞ্চলে অবস্থিত আইসমুকাম দরগা একটি প্রাচীন ধর্মীয় স্থান। এটি সুফি সাধক হজরত জৈন উদ্দিন ওয়ালির স্মৃতি বিজড়িত, যিনি ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই দরগা আরও পরিচিতি পায় সম্প্রতি বজরঙ্গি ভাইজান সিনেমাতে শুটিংয়ের কারণে। ওয়েলকাম টু পেহেলগাম। আমরা পেহেলগামের একদম কাছাকাছি চলে এসেছি। এবার আমরা পাবো হচ্ছে বাঁদিকে লিডার নদীকে। এই যে পাশে লিডার নদী। পেহেলগাঁওতে আমরা চলে এসেছি কাছাকাছি। আচ্ছা আচ্ছা, ম্যান পে গাড়িয়াঁ रहेंगी। আর আমরা এখন লিডার নদীর ধার দিয়ে চলেছি। এখানে লিডার নদীতে রাফটিং হয়, এখনো শুরু হয়নি।
বেশ ভালো জল আছে। আর এখানটা ডিপ জলটা। হ্যাঁ, রিচ। এই দেখ আপেল বাগান। ले वहाँ इतना আপেল বাগান দেখা। আমরা আমাদের পেহেলগাঁওয়ের হোমস্টেতে পৌঁছে গেছি। বাঁদিকে হচ্ছে আপেল বাগান আর ডান দিকে হচ্ছে লিডার নদী। পেহেলগাঁওয়ে আমাদের হোমস্টে কেমন ছিল সেই সব নিয়ে বিস্তারিত পোস্ট করব পরের পর্বের ভিডিওতে। এই পর্বের ভিডিও এই অবধি থাকলো। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর আগের পর্বের ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকলো। তাহলে দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি।